স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয় আমাদের বই যেটি রয়েছে টার্গেট প্রশ্ন সংকলন, এই বইয়ের পেজ নম্বর 19 থেকে 20, স্কুলটি ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, এই বইয়ের আমরা প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। তো তার আগে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। যারা পুরানো তো জানোই যে ক্লাস 9-এর মঙ্গল বৃহস্পতি শনি এবং ক্লাস 10-এর সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমরা প্রথমত একেবারে প্রথমের কোশ্চেনে চলে এসেছি। তো প্রথমে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগের প্রশ্ন বলছে 2 মোল অ্যামোনিয়ার ভর কত। তো এই সলিউশনটা আমরা একটু করে দেখে নেব। 2 মোল অ্যামোনিয়ার ভর, এ বি সি ডি 4টি অপশান রয়েছে, কোন অপশানটি আমরা দেখে নিই। তো অ্যামোনিয়ার সংকেত হয়ে থাকে NH3। তো 2 মোল বলেছে তাই সামনে আমরা 2 দিলাম। ওকে, এখন এর ভর যদি নির্ণয় করি, 2 N এর জন্য হয়ে থাকে 14, H এর 1, 3টি H রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তাহলে 2 কে 2 চলে এলো, এদিকে 14 কে 14 প্লাস 1 3-এ 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 14 প্লাস 3 সমান 17, আর 2 গুণিতক 17 সমান 34 গ্রাম। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশান সি সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমরা অপশান সি মার্ক করে নিলাম। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে 1 মোল মানে 1 মোল নয়, একটি অক্সিজেন 16 এই আইসোটোপের পরমাণুর ভর কত। সেটি হয়ে থাকবে 16 গ্রাম। ওকে, এখানে কিছু ক্যালকুলেশনের কিছুই নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, পড়ন্ত বৃষ্টির ফোঁটায় প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো বায়ুর সান্দ্রতা। নেক্সট, স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি কি, নিউটন পার মিটার স্কয়ার। পরবর্তী প্রশ্ন, একটি কঠিন এরোসল হলো সেটা ধোঁয়া। নেক্সট, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম, সেটি জিঙ্ক মানে Zn। নেক্সট, উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও, যেটা জিঙ্ক অক্সাইড ZnO। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটা ম্যাথ রয়েছে, তো এটার সলিউশনও আমরা পরবর্তী পেজে একটু দেখে নিই। MO4M ভরের, এটা ভর হবে, ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত। তো 4টি অপশান দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। আমরা প্রথম ক্ষেত্র ধরি, এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ক্ষেত্র। দুটো বস্তুর ভর বলেছে, তো ভরকে আমরা M দ্বারা চিহ্নিত করি, তাই এটা M, এদিকেও M। প্রথম বস্তুর জন্য M1, দ্বিতীয় বস্তুর জন্য M2 দিই। তো প্রশ্নের মধ্যে M1 সমান বলেছে M, আর M2 মানে দ্বিতীয় বস্তুর জন্য বলেছে 4M। নেক্সট বলেছে গতিশক্তির অনুপাত 2:1। তো গতিশক্তিকে আমরা E দ্বারা চিহ্নিত করি, তো আমরা দুই পক্ষে E দিয়ে দিলাম। প্রথমের জন্য E1, দ্বিতীয়টার জন্য E2। তো এখানে E1 বলেছে 2 এবং E1 বলেছে 2 আর এদিকে যে E2 বলেছে 1। ওকে, এখন আমাদের বলেছে ভরবেগের অনুপাত, মানে ভর দুজনের আগে ভরবেগটা নির্ণয় করব। তো ভরবেগ যাকে আমরা P দ্বারা চিহ্নিত করি, এদিকেও P এদিকেও P, ঠিক একই রকমের P প্রথমটার জন্য P1, দ্বিতীয়টার জন্য P2।
তো এই দুইজনের জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যে ভরবেগ নির্ণয় করব, তো ভরবেগের একটা সমীকরণ রয়েছে যে √2m(e), ঠিক এখানেও পি এর সূত্র হয়ে যাবে √2m(e). এবারে প্রথম বস্তুর জন্য m1 এবং দ্বিতীয়টার জন্য প্রথমের ই এর জন্য e1, ঠিক একই রকম দ্বিতীয়টার জন্য e2, দ্বিতীয়টার জন্য m2, আর এদিকে হয়ে যাচ্ছে e2। এখন আমরা এই দুইজনের অনুপাতটা নির্ণয় করব। তো তার জন্য আমরা নেক্সট পেজে দেখে নিই যে p1 সমান p1 সমান দিচ্ছি, এটা হচ্ছে অনুপাত চিহ্ন হবে, অনুপাত p2। তো p1 এর মান কি হয়েছিল যে √2m1 e1, আর এদিকে ছিল √2m2 এবং e2। তো আমরা প্রথমটাকে একটু সলিউশন করি। 2 চলে এলো, m1 এর মান m ছিল এবং e1 এর মান ছিল 2। এ অপোজিটে 2 কে 2 চলে এলো, m2 এর মান 4m এবং e1 এর মান ছিল 1। ওকে, এখন এই রুটের বাইরে 2 চলে আসবে, কারণ 2 হচ্ছে দুটো আছে, 2√m। অপোজিটে আমরা যদি একে একটু ভেঙে লিখি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু m ইন্টু 1। কীভাবে করলাম? কেবলমাত্র এই 4কে 2 ইন্টু 2 করেছি, আর যেমন রয়েছিল তেমনই আছে। তো এখান থেকে আমরা দুটো 2 রয়েছে, তাই আমরা একে বের করে নিতে পারি। তাহলে 2√2m, আর 1 এর সঙ্গে গুণ করলে তো কিছুই নয়, তাই 1টা দিলাম না, আর এদিকে 2m যেমন ছিল দিলাম। ওকে, এগুলো সব অনুপাত চিহ্ন দিয়ে দিও। তো দেখতে পাচ্ছ এদিকের 2 এদিকের 2 কেটে গেল, তাহলে এদিকে থাকলো √m অনুপাত, আর এদিকে √2m রয়েছে, তো একে আমরা ভেঙে √2√m লিখতে পারি। তো এদিকে √m এদিকে √m কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের এদিকে 1 থাকছে এবং এদিকে অনুপাত √2। একটু পরিষ্কার করে এদিকে করে দিচ্ছি যে 1 অনুপাত √2। এটা তাহলে কার মান বের হলো? p1 অনুপাত p2 এর মান। ওকে, এটি হচ্ছে আমাদের চেয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, মানে 1:√2। তাহলে আমরা এখানে মার্ক করে নিলাম 1:√2। এখন আমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, মানে এমসিকিউ কোশ্চেনগুলো কমপ্লিট করে ফেললাম। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। তো প্রথমত রয়েছে 1 AMU সমান কত গ্রাম? তো একে আমরা লিখতে পারি 0.16605 ইন্টু 10⁻23 গ্রাম, বা 1.6605 ইন্টু 10⁻22 গ্রাম। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, কারণ 1 কমে গেল কেন? কারণ দশমিকের এদিকে একটা 1 নিয়ে চলে আসছি, তাই ওদিকে 1 কমিয়ে দিয়েছি। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নেক্সট বলছে ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? সেটি হয়ে যাবে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। নেক্সট পৃষ্ঠটান তরলের সর্বত্র ক্রিয়া করে, এটি মিথ্যা, কেবলমাত্র তরলের পৃষ্ঠতলে, মানে তরলের পৃষ্ঠে। ওকে, নেক্সট বলছে বিকৃতির মাত্রা কি? তো এটি হয়ে যাবে মাত্রাহীন।
নেক্সট, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? সেটি বিকৃতি। নেক্সট, শূন্যস্থান পূরণে বলছে ইমালশনে বিস্তার দশা ও বিস্তার মাধ্যমে উভয়ই তরল। নেক্সট, পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। অ্যান্টাসিড ওষুধগুলির দুটি প্রধান উপাদানের নাম কি? তো প্রধান উপাদানগুলির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। একটি অনার্দ্র কেলাসের উদাহরণ দাও, যেটার উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত NaCl। নেক্সট, পরবর্তী প্রশ্ন। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? সেটি 90 ডিগ্রি। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এখন আমরা সংক্ষিপ্ত উত্তর দাও এই 3 নম্বরের কোশ্চেনগুলো, 3-এর দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন বলছে কার্বন স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। এই যে কার্বন স্কেলে আণবিক ভর, আর আণবিক ভর মানেই হচ্ছে আণবিক গুরুত্বের কথাই বলা হচ্ছে। ওকে, এই হচ্ছে সংজ্ঞা, তার সূত্র একটা দেওয়া হয়েছে এবং এক্সাম্পল আকারে কিছু বলা হয়েছে। নেক্সট, ওরই সঙ্গে বলছে মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। তো এখানে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে সুন্দর তুলে ধরেছি, আর তার সাথে কিছু এক্সাম্পল। নেক্সট, প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নলের উপপাদ্যটি বিবৃতি করো। তো বার্নলের উপপাদ্য 3টি রয়েছে, এই যে প্রথম উপপাদ্য এবং পরবর্তী দুটি উপপাদ্য এখানে তুলে ধরা হয়েছে, তার সঙ্গে ব্যাখ্যাও, প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা রয়েছে এবং প্রথম সূত্রের দিক থেকে গাণিতিক রূপ রয়েছে। তো তোমাদের এখানে যেহেতু 2 নাম্বারের বলেছে, তাই তোমরা এই যে প্রথম এদিকে গাণিতিক রূপ করার কোনো প্রয়োজন নেই, এদিকে দ্বিতীয় তৃতীয় ব্যাখ্যাগুলো করতে হবে না, এই 3টে সূত্রই লিখে দিও। নেক্সট, পরবর্তী প্রশ্নতে আসছি। এখানে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাবতা 85 বলতে কী বোঝায়? তো এই যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাবতা খুব কম বাড়ে বা প্রায় অপরিবর্তিত থাকে এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাবতা দ্রুত বাড়তে থাকে। উদাহরণ দাও। তো প্রথমটার উদাহরণ আমরা দিচ্ছি যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রায় অপরিবর্তিত বা বাড়েই না বললেই চলে, সেটি অ্যান্সার হয়ে যাবে NaCl। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাবতা দ্রুত বাড়তে থাকে, সেটির অ্যান্সার হয়ে যাবে KNO3। ওকে। নেক্সট, পরবর্তী প্রশ্নতে যাচ্ছি 3.4। এখানে বলছে অ্যামোনিয়ার সঙ্গে NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির নাম লেখো, অথবা স্টোন ক্যান্সার কি। তো আমরা প্রথমের বিক্রিয়াটা একটু দেখে নিই। অ্যালুমিনিয়াম বলছে Al প্লাস তার সঙ্গে NaOH, তো এদের দুজনকে বিক্রিয়া করলে AlOH এর হোল 3 প্লাস Na, এই হয়ে গেল বিক্রিয়া। তো ব্যালেন্স করার জন্য আমরা এখানে দুই প্রান্তে 2 দিলাম।
তো এখানে পদার্থের নাম কি কি? এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এদিকে হচ্ছে সোডিয়াম এটা। ওকে, নেক্সট অথবাতে বলছে স্টোন ক্যান্সার কি? তো দেখে নেব। এই যে অম্লবৃষ্টি, ধাতু নির্মিত সেতু, বিভিন্ন কাঠামো, অট্টালিকা, বাড়িঘর ও তাজমহলের মতো শ্বেত প্রস্তর নির্মিত ঐতিহাসিক সৌধের ক্ষতি সাধন করে। এর ফলে স্টোন ক্যান্সার সৃষ্টি হয়। মানে ঐতিহাসিক যেসব তাজমহল বা ঘরবাড়ি রয়েছে পাথরের তৈরি, তার মধ্যে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি পড়তে পড়তে ক্ষতর সৃষ্টি করে, তাকেই বলা হয় স্টোন ক্যান্সার। নেক্সট এখানে একটা ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। কোনো যন্ত্র 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 0.5 মিটার সময় লাগলো। যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো। তো 50 কেজি, তো আমরা লিখতে পারি m সমান 50 কেজি। নেক্সট বলছে 10 মিটার উপরে তোলা হলো। তো এখানে আমরা এইচ বা একে আমরা সরণ বলতে পারি, সরণের এস। তো বলছে 10 মিটার। নেক্সট বলছে 0.5 মিনিট, তাহলে টি সমান 0.5 মিনিট। নেক্সট বলছে ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো ক্ষমতা পি নির্ণয় করার জন্য আমাদের এই এককগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমরা কেন চেঞ্জ করব? আমরা যখন ক্ষমতা মানে পি এর একক এসআইতে রাখব, তখন প্রত্যেকটা একক মানে এম এর একক নিউটনে হওয়া চাই। ওকে, এবং সময়ের একক সেকেন্ডে হওয়া চাই, এবং যাকে আমরা এস বা সরণ বলে থাকি, সেই এসকে আমরা, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, সেই এসকে আমরা মিটার এককে করতে হবে, তাহলে আমাদের পি এর এসআই একক হয়ে যাবে যে ওয়াট। ওকে, তাই আমরা এখানে এককগুলোকে চেঞ্জ করব, তাহলে এটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটা একটু রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কেজিতে রয়েছে, কেজি থেকে নিউটনে নিয়ে যাওয়ার জন্য 50-এর সঙ্গে 9.8 গুণ করব, এটা হয়ে গেল নিউটন। আর উচ্চতা বা সরণ যেটা মিটারে তো রয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এদিকে হচ্ছে মিনিটে রয়েছে, মিনিট থেকে সেকেন্ডে যেতে হবে, তাই আমরা একে 60 দিয়ে আমরা একে গুণ করব। ওকে, 60 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল সেকেন্ড। তাহলে এখন আমরা মানগুলো পুট করব। পি এর মান মানে এর সমীকরণটা যেটা আমরা জানি যে পি সমান ডাব্লু বাই টি। তো এখানে ডাব্লু কিন্তু কিছু দেওয়া নেই, তাহলে আমাদের এখানে ডাব্লু এর মানটাকে নির্ণয় করতে হবে। ডাব্লু সমান বল ইনটু সরণ, আর এখানে বল কি, এমকেই আমরা বল হিসাবে ধরব। তাহলে বল আমরা লিখতে পারি 50 ইন্টু 9.8, আর সরণ বা উচ্চতা যেটা ছিল 10। তাহলে আমরা ওটাই ডাব্লু এর কাছে পুট করি, 50 ইন্টু 9.8 ইন্টু সরণ 10 বাই সময় হচ্ছে 0.5 ইন্টু 60। তো এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে 10 আসবে, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে। তাহলে উপরের একটা 10 নিচের একটা 10 কেটে গেল, এদিকের 0 এদিকের 0 কেটে গেল। তো 5 দিয়ে দিলে 5 একে 5, শূন্যকে 0 চলে এলো। আর 2 দিয়ে যদি দেওয়া হয়, 2 3 6, 2 4 8, 2 লং 18। ওকে, আর কাটাকাটি যাচ্ছে না, তো উপরে আমরা 490 বাই 3 পেয়ে যাচ্ছি। তো একে ভাগ করলে 3 একে 3, 3 6 18 হচ্ছে, 3 3 9,
3 3 9, এভাবে সবসময় চলতে থাকবে, এত ওয়াট। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 12 গ্রাম চিনির সম্পৃক্ত দ্রবণে 3 গ্রাম চিনি দ্রবীভূত আছে, ওই উষ্ণতায় চিনির দ্রাবতা কত? তো এখানে টেম্পারেচার টি সমান বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস, 12 গ্রাম চিনির সম্পৃক্ত দ্রবণে, মানে এটা দ্রবণ বলেছে, দ্রবণ সমান 12 গ্রাম, 3 গ্রাম চিনি, মানে এটা হয়ে যাচ্ছে দ্রাব সমান 3 গ্রাম। ওকে, এখন বলছে ওই উষ্ণতায় চিনির দ্রাবতা কত? তো দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন। তো দ্রাবতার আমাদের যে সমীকরণটা জানা, যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। এখানে দেখো গ্রামেই রয়েছে, দ্রাব তো বের হয়ে গিয়েছে, কিন্তু দ্রাবকটা দেওয়া নেই। আর তাহলে দ্রাবকটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এটুকু জানি যে দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক। ওকে, এখন আমরা যদি দ্রাবককে নির্ণয় করি তাহলে আমরা কি পাব? দ্রবণ মাইনাস দ্রাব। তাহলে দ্রবণ কত? 12 মাইনাস দ্রাব 3, তাহলে 12 থেকে 3 মাইনাস করলে 9 গ্রাম। ওকে, তাহলে আমরা দ্রাবক পেয়ে গেলাম। তাহলে দ্রাবের ভর হচ্ছে 3 গ্রাম, এদিকে দ্রাবক হচ্ছে 9 গ্রাম ইন্টু 100। তো গ্রাম গ্রাম কেটে গেল, 3 দিয়ে দিলে 3 3 9, 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 33.33 করে চলতে থাকবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটা ছোটোখাটো ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। প্রমাণ চাপ ও উষ্ণতায় 48 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তো আমরা অক্সিজেন যার আণবিক ভর নির্ণয় করব, অক্সিজেন যার সংকেত হয়ে থাকে O2, এর আণবিক ভর ও এর জন্য হয়ে থাকে 16, আর দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 32 গ্রাম O2 এর আয়তন হয়ে থাকে, আয়তন 22.4 লিটার। এটা থিওরিটিক কোশ্চেন, এটা আমাদের জানা সূত্রের মতো, যে কোনো গ্যাসের আণবিক ভর সমান তার আয়তন হয়ে থাকে 22.4। তো এখানে আণবিক ভর 32 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4। এখন আমাদের প্রশ্নে বলেছে 48 গ্রাম অক্সিজেন এর আয়তন কত? ঐকিক নিয়মের মতো 22.4 বাই 32 গুণিতক এদিকে 48 হয়ে যাচ্ছে। এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসছে, তো 32 দিয়ে বা 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32 হচ্ছে, এদিকে 16 3 48। ওকে, এদিকে 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4। এখন উপরে 112, আর তো কাটাকাটি যাচ্ছে না, না একটা চলে যাবে, 2 দিয়ে গেলে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে আমরা দিচ্ছি না এই কারণে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, নিচে 0 রয়েছে। ওকে, তাহলে 112কে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 একে 3, 3 একে 3, নিচে 10 দিয়ে দিলাম, আর 10 দিয়ে ভাগ করলে আমরা ডান দিক থেকে একটা সংখ্যার পরে 0 দিয়ে দেবো, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলছে NaNO3 এর গ্রাম সংকেতের ভর গণনা করো। যেখানে বলেছে N সমান 14U, O সমান বলেছে 16U, Na সমান বলেছে 23U। তাহলে নেক্সট পেজে আমরা দেখে নেব Na
NO3। তো এর জন্য কি দেওয়া রয়েছিল 23, প্লাস শুধু N এর জন্য 14, প্লাস O এর জন্য 16, ইন্টু 3টি O রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তাহলে 23 প্লাস 14 প্লাস 16 3 48, মানে 48। তাহলে সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 85 গ্রাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী, তো এখানেও অথবাতে কিছু ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো জল যার আণবিক সংকেত হয়, জল যার সংকেতটা আগে একটু লিখে নিই, H2O, তো এর আণবিক ভর H1, দুটো H রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O যেখানে 16 হচ্ছে, তো 1 2 2 প্লাস 16 সমান পাচ্ছি আমরা 18 গ্রাম। তো আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা, জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 9 গ্রামের জন্য নির্ণয় করতে বলেছে প্রশ্নে। 9 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু এদিকে 9। তাহলে দিয়ে 9 দুগুণে 18, মানে 9 দুগুণে 18 হচ্ছে, 2 দিয়ে দিলে 2 3 6, পয়েন্ট চলে এলো, 0 কে 0, 2 একে 2, 2 একে 2। তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলেছে 3 গ্রাম অণু O2 বলতে কি পরিমাণ O2 বোঝায়? তো এখানে আমরা লিখে নিই যে O2 এর আণবিক ভর ও এর জন্য 16, দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা আমাদের এটার কোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 গ্রাম অণু O2 বলতে 32 গ্রাম O2 কে বোঝায়। এটা হচ্ছে থিওরিটি, একটা সূত্রের মতো আর কি বলতে গেলে, এটা আমরা থিওরিতে পড়ে এসেছি। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 3 গ্রাম অণু O2 বলতে কতটা O2 কে বোঝাবে? 32/1 ইন্টু 3। তাহলে 3 2 6, 3 3 9, এত গ্রাম O2 কেই বোঝাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যেখানে 4.2 গাণিতিক রূপ সহ হুকের সূত্রটি বিবৃতি করতে বলছে। তো হুকের সূত্র, এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতি, আর তার গাণিতিক রূপটি হয়ে যাবে এটি, পীড়ন সমানুপাতে বিকৃতি। তো সমানুপাতে তুলতে হলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবক চলে এসেছে। আর এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক ধ্রুবক বলে থাকি। এর SI একক এবং CGS এককও দেওয়া হয়েছে। নেক্সট বলছে সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। তো সাইফন ক্রিয়ার 3টি শর্ত রয়েছে। এই যে 3টি শর্তই খুব সুন্দরভাবে তুলে ধরেছি। বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন ক্রিয়া হয়ে থাকে, যেখানে বায়ু শূন্য স্থানে ক্রিয়া করে না, এবং H2 গ্রেটার দেন H1 হতে হবে। কিভাবে? আমাদের সাইফনটা ঠিক এক ইউর মতো হয়ে থাকে, একটা বড়, একটা হচ্ছে ছোট। তো ছোটটাকে যদি আমরা H1 এবং বড়টাকে যদি H2 ধরি, তাহলে বোঝা যাচ্ছে যে H1 এর থেকে H2 বড়, তাই এখানে এই H2 গ্রেটার দেন H1 এই চিহ্নটি দেওয়া হয়েছে। ওকে, তাহলে নেক্সট ওরই সঙ্গে বলছে এই সমীকরণ মানে মানতে তো হবেই। নেক্সট 3 নম্বরে বলেছে বাম দিকের পাত্রের তরল তল থেকে ছোট
বাহুর উচ্চতা H1। এখানে ভাষাতে দেওয়াও হয়েছে যে বায়ুমণ্ডলের চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হওয়া প্রয়োজন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে প্রমাণ করো যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো এই একটা বলকে উপর থেকে ফেলা হচ্ছে, তিনটি অবস্থান ধরা হয়েছে। একটা যখন বলটিকে ঠিক ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে, এবং বলটি ঠিক যখন মাঝপথে এসে পৌঁছয়, এবং বলটি ঠিক মাটি স্পর্শ করার উপরের স্থান। ওকে, তো এ বিন্দু, বি বিন্দু এবং অপোজিট পেজে সি বিন্দু দিয়ে খুব সুন্দর করে প্রমাণ করা হয়েছে, বা এটা তোমরা বইয়েও পেয়ে যাবে। তো যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। আর একটা কথা, যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে জয়েন হয়ে গিয়েও। তো ওখানে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে, এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওই গ্রুপটি আসলে তোমাদের ডাউটগুলো জানবার জন্যই গ্রুপটি করা হয়েছে। আর ওখানে মাঝের মধ্যে ছোটোখাটো মক টেস্ট হয়ে থাকে। আজকে নয়, ঠিক আমরা গতকাল কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম। অবশ্যই তোমরা ওখানে অ্যাটেম্প্ট করো, কেবলমাত্র ঠিক মারলেই তোমরা বুঝতে পারবে কোনটি সঠিক উত্তর, কোনটি ভুল উত্তর। ওকে, তাহলে নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি। অথবাতে বলছে কার্যহীন বল বলতে কি বোঝো? এই যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না, এবং ওই বলটিকে কার্যহীন বল বলে। যেমন 1 এবং 2 দুটি উদাহরণ দেওয়া হয়েছে। নেক্সট ওরই সঙ্গে বলছে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক এককের নাম লেখো এবং সংজ্ঞা। এটা হচ্ছে সংজ্ঞা হবে, টাইপিং ভুল হয়ে গেছে, একটু সংজ্ঞা দাও। তো আমরা পাশেই তুলে ধরেছি যে এফপিএস পদ্ধতিতে ক্ষমতা এক ব্যবহারিক একক হয়ে থাকে অশ্র ক্ষমতা, হর্স পাওয়ার বলা হয়, যাকে আমরা সংকেতে এইচপি বলে থাকি। ওকে, তো এইচপি কাকে বলে বা হর্স পাওয়ার কাকে বলে? 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে 1 ফুট তুলতে প্রয়োজনীয় ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলা হয়ে থাকে। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট এবং কত কিলোওয়াট? এটা হয়তো আমাদের প্রশ্নে চায়নি, তবুও দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই জানো যে এরকমই শর্ট কোয়েশ্চেন দিয়ে থাকে। নেক্সট এখানে বলছে নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষার সাহায্যে কিভাবে শনাক্তকরণ করবে? তো নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষা, তো এখান থেকে এই যে বিক্রিয়া সহ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট বলছে ওরই সঙ্গে উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ সহ লেখো এবং প্রয়োজনীয় সমীকরণ সহ। তো এই যে পাশেই তুলে ধরেছি যে উভধর্মী অক্সাইড কাকে বলে, এই যে নীল কালারের রয়েছে, এবং এর উদাহরণস্বরূপ হয়ে যাবে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দুটো উদাহরণ দিয়ে দেবে, এবং এদের বিক্রিয়া হিসাবে এই যে এখানে একটা বিক্রিয়া রয়েছে জিঙ্ক অক্সাইডের, এখানে আর একটি বিক্রিয়া রয়েছে, দুটো বিক্রিয়াই দিতে পারো। আর অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে এই যে 1, 2 দুটো বিক্রিয়া দিয়ে উদাহরণ সহযোগে বোঝানো হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি যে দ্রবণের শতকরা মাত্রা বলতে কি বোঝো? তো কোনো দ্রবণে 100 ml আয়তনে যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বা শতকরা গাঢ়ত্ব বলা হয়। তো এর সমীকরণ রয়েছে যে দ্রবণের মাত্রা সমান দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100%। নেক্সট ওরই সঙ্গে বলছে একটি শোধক কেলাসের উদাহরণ দাও, যার উদাহরণটা এখানে লিখে দিচ্ছি, কপার সালফেট পেন্টা অক্সাইড। ওকে, কপার সালফেট পেন্টা
অক্সাইড। ওকে, নেক্সট বলছে কলয়েডীয় দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত হয়ে থাকে। তো যদি ন্যানোমিটারে লিখতে যাই তাহলে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হয়, বা আমরা যদি সেন্টিমিটারে লিখি তাহলে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। ওকে, নেক্সট অথবাতে বলছে প্রলম্বন বলতে কি বোঝো, দ্রাব্যতা কাকে বলে, একটি ইমালশনের উদাহরণ দাও। তো এটাই হচ্ছে শেষ কোশ্চেন আজকে আমাদের। তো প্রলম্বন কাকে বলে, এই যে প্রলম্বন কাকে বলে তুলে ধরা হয়েছে, তার সঙ্গে কিছু এক্সট্রা দিয়েছি যদি তোমাদের কিছু হেল্প হয়ে যায়। ওকে, যে প্রকৃতি, পরিশ্রবণ, স্থিতিয়ে পড়া, উদাহরণ, কণার ব্যাস, আলোর ধর্ম, এগুলো কিন্তু এখানে চাইনি, তবু আমি দিয়েছি যদি তোমাদের কোনো কাজে লাগে। নেক্সট বলছে দ্রাব্যতা কাকে বলে, এই যে দ্রাব্যতা কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট ওই সঙ্গে আরও একটা ছোটো বোধহয় কোশ্চেন ছিল যে একটা ইমালশনের উদাহরণ দাও। তো এখানে কয়েকটা অনেকগুলো হয়ে যাবে, যেমন দুধ হতে পারে, মাখন, শ্যাম্পু, আচ্ছা আর লিখছি না, শ্যাম্পু বা ফেস স্কিন হয়ে থাকে, এই সব হবে ইমালশন উদাহরণ। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমরা এর আগে যে স্কুলটি রয়েছে, মানে এর পরে যে স্কুলটি রয়েছে সেটা আমাদের ঠিক রুটিন অনুসারে আগামীকাল তোমরা, মানে রুটিন অনুসারে যেদিন ক্লাস রয়েছে সেদিন তোমরা টাইম অনুযায়ী পেয়ে যাবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।